নমস্কার, আমি অমরনাথ বন্দ্যোপাধ্যায়, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, রামপুরহাট কলেজ, বীরভূম। আজ আমি আপনাদের কাছে শ্রী চৈতন্যদেব সম্পর্কে দু চারটি কথা বলতে এলাম। আমরা অনেকেই জানি চৈতন্যদেব মধ্যযুগের মহামানব, মানবদরদী, সমাজ সংস্কারক এবং আমাদের যা প্রথাগত সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি সংকীর্তন মন্ত্রে মানব বন্ধন তৈরি করবার চেষ্টা করেছিলেন। এগুলো তো বাইরের কথা, কিন্তু ব্যক্তি চৈতন্যদেব সম্পর্কে আমাদের জানার অসীম আগ্রহ। নানা গল্প কথা তার নামে প্রচারিত, নানান কল্পিত কাহিনীও তার নামে পরিচিত। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে চৈতন্যদেব কেমন ছিলেন, তার প্রতিটি দিন কেমনভাবে কাটত, তার সামাজিক জীবন কেমন ছিল, এগুলো সম্পর্কে চৈতন্য ভাগবত গ্রন্থে কিছু কিছু পরিচয় আছে। কিন্তু যখন চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়ি তখন তাকে এক সাধক, আধ্যাত্মিক মানুষ রূপেই আমরা দেখি। কিন্তু এও বাহ্য, তার যে ব্যক্তিগত জীবন কথা, উড়িষ্যায় তার যে দীর্ঘ 24টি বছর কিভাবে অতিবাহিত হয়েছিল, তার প্রামাণ্য জীবনী কথা আমরা সেভাবে পাইনি। যখন পাওয়া গেল তখন কিন্তু তাকে আমরা দেবতা স্তরে উন্নীত করে ফেলেছি। এখন এই দেবতা স্তরে উন্নীত হওয়াটা ভালো কি খারাপ সেটা তর্কের বিষয়। আমাদের বক্তব্য হলো চৈতন্যদেব কিন্তু রক্তমাংসের মানুষই ছিলেন, যেমন আমি আপনি, যেমন নানক ছিলেন, যেমন কবির ছিলেন, ঠিক তেমনই তিনি রক্তমাংসের মানুষ ছিলেন। এই মাটিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই মাটিতেই তার জীবনদীপ নির্বাপিত হয়েছিল। কিন্তু তার এই মাত্র 47 বছর আয়ুষ্কালে তিনি কি কি কাজ করে গিয়েছিলেন, কি কি কাজ তার করার অভিপ্রায় ছিল, সেটা হয়তো আমরা সবটাই জানি না, জানার হয়তো আগ্রহ ব্যক্ত করি না। ওই গৌরনীতায়ের মূর্তি দেখি, বিভিন্ন জায়গায় যাই এবং একটা ট্যুরিস্ট স্পট হিসেবে সেই জায়গাগুলো আস্তে আস্তে গড়ে উঠেছে। কিন্তু আমরা একদিক থেকে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করি যে ইউজিসি আমাদের সেই সুযোগটি করে দিয়েছিল যে ব্যক্তি চৈতন্যদেবকে জানবার চেষ্টার জন্যে তোমরা একটা গবেষণা প্রকল্প করো। তো একটা নয়, 3টে গবেষণা প্রকল্প আমরা করেছিলাম। সেই গবেষণার কিছু কিছু কথা আজ আমি আপনাদের জানাতে এলাম। হয়তো সেই কথা সকলে ঠিক সেভাবে জানেননি। আমাদের কথা হচ্ছে যে চৈতন্যদেব যে সমাজের এই ভেদাভেদ বা সনাতন সমাজের যে সংস্কার, সেগুলোকে কিভাবে দূর করেছিলেন, তার কি অস্ত্র ছিল যে তাকে সমাজ বিপ্লবী বলা হবে। বিপ্লব শুধু অস্ত্র ধরলেই হয় না, বিপ্লব মানব প্রেমেও হতে পারে। কারণ চণ্ডীদাস তো একদিন শুনিয়েই গেছেন, শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকে এটা বলতে দ্বিধা নেই যে মধ্যযুগের সেই অবক্ষয় দীর্ণ পটভূমিতে যখন মানুষ ভাগাভাগি হয়ে যাচ্ছে, হিন্দু ধর্মের মানুষেরা নানান বর্ণে গোষ্ঠীতে বিভক্ত হয়ে নিজেরা ক্রমক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, অন্যদিক থেকে ইসলামের সাদর আমন্ত্রণ তাদেরকে দ্রুত ধর্মান্তরিত করছে। এই পরিস্থিতিতে চৈতন্যদেব তিনি ভাবলেন যে আমাকে গৃহবাস ছেড়ে সন্ন্যাস নিতে হবে। এই সংকল্পের কথা তিনি ব্যক্ত করেছিলেন। তাদের কাছে তিনি বলছেন যে সন্ন্যাসীরে আর কেউ না করে প্রহার, সন্ন্যাসীরে সকলেই করে নমস্কার। ঘটনাটা কি হয়েছিল, তিনি গয়াতে যখন পিতৃপিণ্ড দান করতে যান তখন সেখানে গিয়ে ব্রাহ্মণদের যে অনাচার অত্যাচার প্রত্যক্ষ করেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই ব্রাহ্মণ সম্প্রদায় কিন্তু সমাজের মূল চালিকা শক্তি। গৌরাঙ্গ তখন পাঠশালার অধ্যাপনা সূত্রে ছাত্র পড়াতেই ব্যস্ত, কিন্তু তিনি যখন পিতৃপিণ্ডদান উপলক্ষে গয়াতে গেলেন তখন তিনি গিয়ে সেখানে এই ব্রাহ্মণ পাণ্ডা পুরোহিতদের অত্যাচার প্রত্যক্ষভাবে দেখতে পেলেন এবং তিনি সেটা দেখে বুঝলেন যে এই ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচাতে গেলে আমাদের সমাজের যে ভেদাভেদ প্রথা, স্পৃশ্য অস্পৃশ্যতার প্রথা, তাকে দূর করতে হবে। কিন্তু মুখে বললে তো হবে না, সেই জন্যে সংকল্প করলেন যে তিনি সন্ন্যাস নেবেন। সন্ন্যাস নিয়ে যদি তিনি এই বাণী প্রচার করেন, এই কথাগুলো বলেন, তাহলে মানুষ সে কথাগুলো শুনবে। কিন্তু শুধু তো মন্ত্রর কথা নয়, শুধু তো আহ্বান নয়, সে আহ্বান জানাতে গেলে চাই কিছু সঙ্গীতের আমন্ত্রণ। সঙ্গীতের সেই আকর্ষণে
বা নাটকের সেই আকর্ষণে দলে দলে মানুষ এসে ভিড় করবে এবং তাদের সেই যে মিছিল বা সেই যে প্রবাহ নগরে সংকীর্তন করে করে তারা মানুষকে উত্থিষ্ঠিত জাগ্রত মন্ত্রে সঞ্জীবিত করবেন। এই কথা ভেবে তিনি শুরু করেছিলেন হয়তো নবদ্বীপেই, কিন্তু তিনি বুঝলেন যে না, এ মাটি তাকে সেভাবে গ্রহণ করছে না। তাই তার পিতৃপুরুষের বা তার পূর্বপুরুষের যে অবস্থান ক্ষেত্র, প্রসঙ্গক্রমে বলি যে চৈতন্যদেবের পূর্বপুরুষরা কিন্তু এসেছিলেন কনৌজ থেকে। রাজা যযাতির আমন্ত্রণে খ্রিস্টীয় দ্বাদশ শতকের শেষাশেষি তারা কিন্তু এসেছিলেন ওই উড়িষ্যার যজ্ঞপুর, অধুনা যাজপুর নামক জায়গায়। তো সেই সব জায়গায় আজও চৈতন্য স্মৃতি, তার পূর্বপুরুষের স্মৃতি বিদ্যমান। তো সেখানে তিনি যাত্রা করলেন এবং আরেকটা বিষয় ছিল, সেটা হলো তখন যে সময় চৈতন্যদেব কাটোয়ায় সন্ন্যাস নিয়ে উড়িষ্যায় গিয়েছিলেন, তখন উড়িষ্যার শাসক ছিলেন প্রতাপরুদ্র। ইনি সনাতন ধর্মাবলম্বী সূর্যবংশীয় নৃপতি, গজপতি বংশীয় রাজা। ফলে সেই সুযোগটা তিনি গ্রহণ করেছিলেন যে রাজা ও প্রজা যদি তার সঙ্গে থাকে তাহলে তার এই সমাজ মেলবন্ধনের যে নব্য দিগন্ত তা আরও সুদূর প্রসারী হতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে তিনি উড়িষ্যার পথে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য ছিল অবশ্যই শ্রীক্ষেত্র, সেটাই শেষ লক্ষ্য, কিন্তু তার আগে জনগণকে সঙ্গে পেতে হবে। জনগণেশই তার প্রধান সঙ্গী, প্রধান সাথী। আমরা কি দেখলাম, যাজপুর হয়ে তিনি যখন উড়িষ্যার পথে পথে যাচ্ছেন তখন দেখছেন যারা তথাকথিত ব্রাত্য শূদ্র তারা কিন্তু কি করছে, লুকিয়ে পড়ছে। এই দীঘল চেহারার সন্ন্যাসী, এই গৌরবর্ণ সন্ন্যাসীকে দেখে তারা কাছে আসতে সাহস পাচ্ছে না। তিনি স্বয়ং নেমে গেলেন রাস্তা থেকে নিচে, তাদেরকে কোল দিলেন, তাদেরকে আদর করে সঙ্গে ডেকে নিলেন, বলেন ভয় কিসের, এসো আমরা একসঙ্গে, তুমি যা পারো নাচ গান তোমার মতো করে তুমি চলো, করতে করতে এগিয়ে যাই, আমরা সমাজের প্রতিটি কোণে কোণে আমরা পৌঁছে যাই। এইভাবেই তিনি সমাজের ধনী দরিদ্র নির্বিশেষে, উচ্চ নীচ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষদের কাছে তিনি পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন। আর এই সমস্ত কথা আমরা ঠিক সেভাবে প্রতিদিনের দিনলিপিতে পাই না। সৌভাগ্যের বিষয় যে তার সংস্কৃত এবং বাংলায় রচিত জীবনী কাব্যের বাইরেও উড়িষ্যায় এমন একটি জীবনী কাব্য রচিত হয়েছিল, সেই জীবনী কাব্যটি কিন্তু চৈতন্যদেবের রক্তমাংসের শরীর, তার দৈনন্দিন নিঃশ্বাস প্রশ্বাসের খবর জানান দেয়। সেটি হলো মাধব পট্টনায়কের বৈষ্ণব লীলামৃত এবং চৈতন্য বিলাস। এই দুটি বই কিন্তু চৈতন্যদেবের ব্যক্তি জীবনকে, তার ওই 24টি বছর উড়িষ্যায় কিভাবে কেটেছে তার হদিস দেয়। বইটি কিন্তু সেভাবে প্রকাশ পায়নি, নানান অজ্ঞাত কারণে সেই বইটি লুকিয়ে ফেলা হয়েছিল এবং সে বইটি দীর্ঘ 300-400 বছর তার কোনো হদিস ছিল না। সৌভাগ্যের কথা, উড়িষ্যার একজন পদস্থ পুলিশ কর্তা, তার নাম শ্রীযুক্ত ঘনশ্যাম রথ, তিনি এই পুঁথিটিকে এক তত্ত্বতালাশের সূত্রে, তার প্রশাসনিক কাজের সূত্রে আবিষ্কার করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন এই মণিমুক্তা কিন্তু হারানিধির মতো, হারানো মানিক, সে মানিককে তিনি সংকলন করে এনেছিলেন। পরবর্তীকালে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে এই বইটি প্রকাশ করবার চেষ্টা করেছিলেন। তার সহযোগী ছিলেন বৃন্দাবনচন্দ্র আচার্য। তারা দুজনে মিলে বইটি প্রকাশ করেন সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে। সেই বইটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বইটি কিন্তু লুপ্ত হয়ে যায়, কেননা অনেক মানুষকে হয়তো বিচলিত করেছে, এমন এমন সত্য কথা সেখানে আছে। আমরা হয়তো 2-4টি কথা তা নিয়ে বলতে পারি। আমাদের পূর্বজ শ্রী বিষ্ণুপদ পণ্ডা মহাশয় চৈতন্য অন্তর্ধান রহস্য গ্রন্থটিতে, যেটি দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, তার কিছু কিছু হদিস দিয়েছেন। সেখান থেকে জানতে পারি যে আমরা চৈতন্যদেবের যে মাইথোলজিক্যাল বা কিছুটা কল্পিত জীবন কথা পাই, কেন উড়িষ্যায় তাকে খুব কাছ থেকে একমাত্র রায় রামানন্দ এবং গদাধর হয়তো কিছুটা দেখেছিলেন, কিন্তু তারা সেভাবে চৈতন্যদেবকে ব্যক্ত করে যাননি। বিশেষত কৃষ্ণদাস কবিরাজ
নিত্যানন্দের মুখে শুনে তার যে জীবন কথা, উড়িষ্যার দিনগুলির কথা বলেছেন, সেগুলি কিন্তু একটু অধ্যাত্ম জগতের খবর দেয়। বস্তু জগতের ধূলিমলিন ধূসরতা থেকে তা যেন অনেকটা দূরে। মাধবের এই বইটি আমাদের কিন্তু মাটির স্তরে চৈতন্যদেবকে, তৃণমূল স্তরে চৈতন্যদেবকে তিনি যেভাবে দেখেছেন, তার চোখের দেখায় তিনি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন।